আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইয়ারে অনার্স তৃতীয় বর্ষ, অনার্স দ্বিতীয় বর্ষ বা কোথাও কোথাও অনার্স চতুর্থ বর্ষে, আবার ডিগ্রি তৃতীয় বর্ষ, প্রিলিমিনারি সহ বিভিন্ন ইয়ারে পরিসংখ্যান সাবজেক্টটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই পরিসংখ্যান নিয়ে খুব টেনশনে থাকে, অনেকেই খুব টেনশনে থাকে যে পরিসংখ্যান কিভাবে করবে, কি এই বিশেষ করে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্টগুলোর যে শিক্ষার্থীরা আছে তারা খুব বেশি টেনশন থাকে এই পরিসংখ্যান সাবজেক্টটা নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেলে পরিসংখ্যান নিয়ে অনেক ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে আমি দিয়েছি। আজকে আরেকটা টিউটোরিয়াল আমি নিয়ে আসছি, গণসংখ্যা নিবেশন অবলিক গণসংখ্যা সারণী তৈরি করার বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটাকে বলে, এটা তৈরি করার একটা নতুন পদ্ধতি বা একটা ভিন্ন সিস্টেমে আমি দেখাবো। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং একই সাথে গণসংখ্যা নিবেশন থেকে কিভাবে আয়তলেখ অঙ্কন করা যায় এটা আমি আজকে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। তোমরা পরীক্ষাতে প্রায়ই দেখে থাকো যে নিম্নের উপাত্ত থেকে 10 শ্রেণীবৃত্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং আয়তলেখ অঙ্কন করো, এরকম একটা অঙ্ক থাকে। এরকম কিছু সংখ্যা বা ডিজিট দেওয়া থাকে, এইটাকে একটা সারণী তৈরি করতে হয় এবং আয়তলেখ অঙ্কন করার কথা বলে। কখনো কখনো আয়তলেখ অঙ্কন করার কথা বলে না, আবার বেশি কখনো কখনো বলে আয়তলেখ অঙ্কন করার জন্য। আর কখনো কখনো শ্রেণীব্যক্তিটা উল্লেখ করা হয় না, আবার কোনো কোনো অঙ্কের মধ্যে শ্রেণীব্যক্তিটা উল্লেখ করা যায় যে 10 শ্রেণীব্যক্তি নিয়ে বা 5 শ্রেণীব্যক্তি নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে 90%ই 10 শ্রেণীব্যক্তির কথা উল্লেখ করা থাকে, যে 10 শ্রেণীব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। তো আজকে আমি দেখাবো 10 শ্রেণীব্যক্তি নিয়ে কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করা হয়। চলো আমরা পুরো অঙ্কটা দেখি ধারাবাহিকভাবে। তার পূর্বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বলবো যে নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর তোমাদের জন্য আরেকটা মেসেজ হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইসলামের ইতিহাস ইত্যাদি বিষয়ের ডিগ্রি, অনার্স, মাস্টার্স ও প্রিলিমিনারির সংক্ষিপ্ত সাজেশন আমি দেই। তোমরা যদি আমার সাজেশনগুলো পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে এই স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ করতে পারো, 016707259996 এই নাম্বারে অনলি মেসেজ করবে এবং সাজেশনের একটা শুভেচ্ছা ফির বিনিময়ে আমি সাজেশনগুলো দিই। তোমরা সেই সাজেশনগুলো কালেক্ট করতে পারো এবং সাজেশনগুলো কেমন পরে সেই রিভিউ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তো চলো আমরা অঙ্কটা দেখে নিই। প্রথমে গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য আমি একদম ধারাবাহিকভাবে যা যা লিখছি তোমরা এটা খাতায় উঠিয়ে নিতে পারো, এইভাবেই লিখবে খাতার মধ্যে। নিম্নের তথ্যগুলো থেকে 10 শ্রেণীব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করি, হ্যাঁ, এবং খাতার মধ্যে প্রশ্ন থেকে এই তথ্যগুলো উঠায় নেবে এবং উঠানোর ক্ষেত্রে যেটা করবে, বারবার প্রশ্নের সাথে মিলাই দেখবে। আমি আবার বলছি, একটু কেয়ারফুলি শুনো। প্রশ্ন থেকে খাতায় প্রশ্নটা উঠানোর ক্ষেত্রে 50% স্টুডেন্ট ভুল করে। আমরা যখন খাতা দেখি আমরা দেখি যে অঙ্ক সব নিয়মকানুন সব ঠিক আছে কিন্তু রেজাল্ট মিলে নাই। এর কারণটা কি? কারণটা হচ্ছে প্রশ্ন থেকে খাতায় উঠানোর সময় সে উঠাইতে ভুল করছে, ফলে অঙ্ক তো তার হয়তো হয়েছে কিন্তু ফলাফল মিলবে না। নিয়ম ঠিক আছে, ফলাফল মিলবে না, সেক্ষেত্রে বেশিরভাগ টিচারই ওই অঙ্কে 0 দিয়ে দিবে। তাই আমি বারবার বলবো যে তোমরা 1 মিনিট 2 মিনিট সময় ব্যয় করে হলেও প্রত্যেকটা ডিজিট কেয়ারফুলি দেখবে যে তোমার প্রশ্নের সাথে তোমার খাতার উঠানোটা ঠিক আছে কিনা, এরপরে অঙ্ক শুরু করবে। চলো আমরা অঙ্ক শুরু করি। তো উপাত্তগুলো থেকে আমরা দেখি যে এখানে মোট উপাত্ত সংখ্যা 30টা। হ্যাঁ, আমরা গণে দেখবো ভালোভাবে। দরকার হলে প্রত্যেকটা ডিজিটের নিচে প্রশ্নের মধ্যে কলম দিয়ে মার্কিং করে নিবা বা খাতার মধ্যেই কলম দিয়ে মার্কিং করে নিবা নিচে নিচে। তারপরে গুনবা যে মোট উপাত্ত কয়টা, 30টা। সর্বোচ্চ উপাত্ত বা সর্বোচ্চ মান হচ্ছে 70 এবং সর্বনিম্ন মান হচ্ছে 22 এখানে। হ্যাঁ, সুতরাং পরিসর হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, অর্থাৎ 70 মাইনাস 22 48 হচ্ছে পরিসর। তো আমরা শ্রেণীব্যক্তি যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়াই আছে 10 শ্রেণীব্যক্তি, তাহলে আমরা এটা বের করা লাগবে না। 10 শ্রেণীব্যক্তি নিয়ে আমরা এখন গণসংখ্যা নিবেশন তৈরি করবো। আর যেখানে শ্রেণীব্যক্তিটা উল্লেখ থাকবে না সেখানে কিভাবে শ্রেণীব্যক্তি বের করতে হবে সেটা আরেকটা অঙ্ক আছে, সেটা দেখে নেবে। আমার এই চ্যানেলে দেওয়া আছে, ওই অঙ্কতে দেখে নেবে। তো আমরা একটা প্রাথমিক ধারণা হিসেবে একটা শ্রেণীর সংখ্যা কয়টা হইতে পারে এখানে আমরা এটা দেখে নেই। শ্রেণীর সংখ্যা আমরা জানি, শ্রেণীর সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যক্তি, অর্থাৎ 48 হচ্ছে এই যে পরিসর
আর শ্রেণীব্যক্তি যেহেতু 10 বলা আছে, তাহলে 48/10 = 4.8। তো এই দশমিক বা ভগ্নাংশ তো আর শ্রেণীর সংখ্যা হইতে পারে না, শ্রেণীর সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। তাহলে প্রত্যেক সময় ভগ্নাংশ আসলে এটার পরবর্তী পূর্ণ সংখ্যাটাকে শ্রেণী সংখ্যা হিসেবে গণনা করবে। তো 4.8 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 5। তাহলে এই 5 হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা, অর্থাৎ আমরা যখন টেবিল করব তখন 5টা শ্রেণীর সংখ্যা আমরা তৈরি করব। তো এই হচ্ছে মোটামুটি বর্ণনা। তো এবার চলো আমরা টেবিল তৈরি করি। হ্যাঁ, তো টেবিল তৈরি করার জন্য আবারও বলছি, প্রথমেই এই সংখ্যাগুলো লিখে নিবা। তোমাদের যদি ওই পৃষ্ঠাতে সংখ্যাগুলো লেখা থাকে একবার, তাহলে আবার উঠানোর দরকার নাই। আমি অঙ্ক করার সুবিধার্থে আমার এখানে উঠাই নিছি, তোমাদের এটা বারবার উঠানো লাগবে না, একবার উঠানো থাকলেই হবে। প্রশ্নের শুরুতে যেটা উঠেছ। তো নিচে 10 শ্রেণীব্যক্তি নিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করা হলো। এখানে দুইটা পদ্ধতি আছে, মনে রাখবা, একটা বহির্ভুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। তো সাধারণত প্রশ্নের মধ্যে খুব কমই উল্লেখ করা থাকে, যদি উল্লেখ করা না থাকে তাহলে চেষ্টা করবা অন্তর্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক করার জন্য, কারণ বহির্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক করতে গেলে কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে ভালো হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতিটা। তবে বহির্ভুক্ত পদ্ধতিতে যদি করতে চাও, সেটার নিয়মও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওই অঙ্কটা দেখতে পারো। ওখানে 2 নিয়মই দেওয়া আছে, অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত পদ্ধতি। তো চলো আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন আমরা তৈরি করি। তো গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য মনে রাখবা এই 3টা কলাম হবে, 3টা কলাম, শ্রেণীব্যক্তি, টেলিমার্ক আর হচ্ছে গণসংখ্যা। শ্রেণীব্যক্তি, টেলিমার্ক, গণসংখ্যা, এই 3টা কলাম করলেই যথেষ্ট গণসংখ্যা নিবেশনে। আরও অনেকে অনেক টেবিল করে, আরও বেশি করে, ওগুলোর আসলে খুব বেশি দরকার হয় না। শ্রেণীব্যক্তি, টেলিমার্ক আর গণসংখ্যা, এই 3টা করলেই যথেষ্ট। হ্যাঁ, আর বাকিগুলো করার দরকার নাই। তোমরা গাইড বই বা বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকারের দেখবা, সেই জন্য আমি বলবো যে সবগুলো ফলো না করে এটা ফলো করো, যে শুধুমাত্র শ্রেণীব্যক্তি, টেলিমার্ক আর গণসংখ্যা করলেই যথেষ্ট। তো আমরা যেহেতু 5টা শ্রেণীব্যক্তি করব, তাহলে আমরা শ্রেণী সংখ্যা যেহেতু একটু আগে বের করছি যে 5টা হবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা শ্রেণী হবে। তো এই যে শ্রেণীব্যক্তি 21 থেকে 30, 31 থেকে, এটা কিভাবে বের করলাম এটা একটু বলি। হ্যাঁ, আমাদের এখানে সর্বোচ্চ মান হচ্ছে 70। হ্যাঁ, সর্বোচ্চ মান 70 আর সর্বনিম্ন মান হচ্ছে 22। তো আমরা চাইলে 22 থেকে 31, 32 থেকে 42, 32 থেকে 41, আবার 42 থেকে 51 এইভাবেও করতে পারি। করলে কি হবে, এখানে 71 হবে। তো আমরা এটাকে সহজ করার জন্য তার আগের ডিজিটটা ধরলাম 21 থেকে 30, তাহলে মিলাইতে সহজ হয়। হ্যাঁ, 21 থেকে 30, 31 থেকে 40, এই যে 10, 21 থেকে গণনা করলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই 30 পর্যন্ত এই 10 শ্রেণীব্যক্তি বলছে। এই যে 10 শ্রেণীব্যক্তিতে আমি নিলাম। তোমরা মনে রাখবা, তোমরা কাছাকাছি যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে অবশ্যই এই 5টা শ্রেণীর মধ্যে তোমার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান থাকতে হবে। যেমন 22 এখানে আছে, 70 এখানে আছে, তাহলে আমার 5টা শ্রেণী হলো 1টা 2টা 3টা 4টা 5টা শ্রেণীতে আমি এবার এই গণসংখ্যার নিবেশন করার জন্য যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো এইখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা শ্রেণীব্যক্তি পেয়ে গেলাম 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 এবং 51 থেকে 60। তো আমরা এবার টেলিমার্ক তৈরি করব। এটা খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কের মধ্যে আসলে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু নাই, শুধুমাত্র কেয়ারফুলি প্রসেসটা মেনটেন করলেই হয়। তো টেলিমার্ক দেওয়ার জন্য যেটা করবা, প্রথমে একটা সংখ্যা এখানে কাটবা, এটা কোথায় আছে এটা বসাবা। যেমন এই যে 25 কাটলাম, এটা কোথায় আছে, 21 থেকে 30-এর মধ্যে আছে, তাহলে এখানে একটা টেলিমার্ক দিলাম। তারপর হচ্ছে 32 কোথায় আছে, এই ঘরে আছে, তাহলে এখানে একটা টেলিমার্ক দিলাম। এইভাবে একটা কাটবা, একটা এখানে বসাবা, একটা কাটবা, একটা এখানে বসাবা। এইভাবে প্রত্যেকটা সংখ্যা কাটবা, বসাবা। এইভাবে আমি একটু দ্রুত করে দিচ্ছি, তোমরা দেখো কেয়ারফুলি ঠিক আছে কিনা, একটু খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা সংখ্যা, এই যে যদি 4টা, যেমন এখানে 4টা হয়ে গেছে, এবার 5টাকে পঞ্চম নম্বরটা চিহ্নিত করার জন্য এটাকে একটা উপর দিয়ে কেটে দিবা, তাহলে বুঝালে যে এখানে 5টা। হ্যাঁ, মনে রাখবা, যেমন এখানে 4টা হয়েছে, যদি আরেকটা সংখ্যা এখানে পাই তাহলে এইভাবে কেটে দিলেই 5 হবে। এইভাবে টেলিমার্ক দিতে হয়। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিই, সবগুলো একটু কেয়ারফুলি বসাবা। এই যে এখানেও 5টা হয়ে গেছে, আমি 5টা কেটে দিলাম, ওখানেও হয়েছে 5টা, এইভাবে এই যে এখানেও 5টা হয়ে গেছে। হ্যাঁ, তা আমার সংখ্যা আর আছে একটা 55 হচ্ছে এইখানে। এই যে আমার টেলিমার্ক করা শেষ, 30টা সংখ্যা, এই যে 1 2 3 4, 4 5 20, 21 22 23 24 25 26 27 28 29 30।
30টা টেলিমার্ক আমি এখানে কেটে কেটে বসাই দিলাম। আমার কাজ মোটামুটি শেষ। এবার শুধুমাত্র এখানে টেলিমার্ক কয়টা আছে এটা এখানে সংখ্যাটা বসাবো। এখানে আছে 2টা, এখানে আছে 5টা, এখানে আছে 9টা, এখানে আছে 8টা, এখানে আছে 6টা। আমি যদি এই গণসংখ্যা সবগুলোকে যোগ করি তাহলে দেখা যায় এখানে মোট n হবে 30টা। এটা আমি পূর্বেই বের করছিলাম অঙ্কের শুরুতেই, যে আমার টোটাল এখানে গণসংখ্যা n তথ্য সংখ্যা 30টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণসংখ্যা নিবেশন প্রস্তুত সম্পন্ন। যদি তোমাদের অঙ্ক আসে শুধুমাত্র গণসংখ্যা নিবেশন তৈরি করো তাহলে এখানে অঙ্কের সমাপ্তি, আর কিছুই করা লাগবে না, তোমাদের অঙ্ক শেষ এখানে। এবং এটা একদম সহজ একটা অঙ্ক, সহজেই 10 নাম্বার পাওয়ার মতো। কিন্তু এই অঙ্কটার সাথে যদি তো থাকে যে কি বলে আয়তলেখ অঙ্কন করো, তাহলে কিভাবে আয়তলেখ অঙ্কন করবা এটা একটু দেখাই দিচ্ছি, চলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে পরবর্তী অঙ্ক বা পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য উৎসাহ পাবো। এবং সাজেশন ও বিষয়ভিত্তিক আলোচনার ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথে থাকবে আশা করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। চলো আয়তলেখ অঙ্কন প্রণালীটা আমরা একটু দেখে নেই। প্রথমে এই আমি যে লেখাগুলো দিব এই লেখাগুলো তোমরা মুখস্থ করে নিবা একেবারে। অনেক বইয়ে বা গাইডে অনেক বিস্তারিত লেখা থাকে, এত লেখা আসলে লিখতে গেলে অনেকে বুঝে না যে আসলে কি লিখতে হবে কি না, দেন এক এক বই এক এক রকম লেখা। এই জন্য আমি সংক্ষেপে তোমাদের এই লেখাগুলো লিখে দিলাম, এটা তোমরা খাতার মধ্যে লিখে নিবা এবং এই সংক্ষিপ্ত কথাগুলো মুখস্থ করে নিবা যে আয়তলেখ অঙ্কন আসলে এই লেখাগুলো লিখতে হবে। গ্রাফ পেপারে OX এবং OY অক্ষ অঙ্কন করা হলো। OX অক্ষে শ্রেণীব্যক্তি প্রতি ক্ষুদ্র বর্গ 2 একক এবং OY অক্ষে গণসংখ্যা প্রতি ক্ষুদ্র বর্গ 0.2 একক ধরা হলো। এখানে একটু কেয়ারফুলি খেয়াল করবা যে এই যে OX অক্ষে প্রতি শ্রেণীব্যক্তি প্রতি ক্ষুদ্র বর্গ 2 একক এবং OY অক্ষে গণসংখ্যা প্রতি ক্ষুদ্র বর্গ 0.2 একক ধরা হলো। এটা কিন্তু অঙ্কের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে, মানে তুমি 2 একক ধরবা নাকি 0.2 একক ধরবা নাকি 1 ধরবা। হ্যাঁ, এটা কেমন কম বেশি হবে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। কিন্তু লেখাটা এরকমই হবে, মনে রাখবা। শুধু ধরার ক্ষেত্রে তুমি 2 একক ধরবা না 0.2 একক ধরবা না শুধু 1 একক ধরবা না 0.5 একক ধরবা, এটা তুমি নির্ধারণ করবা। তো যাই হোক, চলো তারপরে লিখবা নির্দিষ্ট স্কেল অনুযায়ী আয়তলেখ অঙ্কন করা হলো। জাস্ট এই ক খ গ এই 3টা লেখাই তুমি লিখবা, এর বাইরে আর কিছু লেখার দরকার নেই এত বিস্তারিত, তাহলে এনাফ তোমাকে প্রাপ্ত মানে ফুল নাম্বার দেওয়ার জন্য। তো এবার চলো আমরা আয়তলেখটা অঙ্কন করে দেখাই। আয়তলেখটা আমি পুরোটা অঙ্কন করে গ্রাফ পেপারে তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে। হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে OY অক্ষ, এই যে প্রথম গ্রাফ পেপারে OX অক্ষ এবং OY অক্ষ, এই যে OX অক্ষ এবং OY অক্ষ। তারপরে OX অক্ষে শ্রেণীব্যক্তি প্রতি ক্ষুদ্র বর্গ 2 একক এবং OY অক্ষে প্রতি গণসংখ্যা প্রতি ক্ষুদ্র বর্গ 0.2 একক ধরা হলো। এই যে এই দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে শ্রেণীব্যক্তি। আমরা যে গণসংখ্যা নিবেশনে ধরলাম যে এই 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এগুলো ছিল আমাদের গণসংখ্যা শ্রেণীব্যক্তি। আর আমরা ওখানে যে পাইলাম 20 থেকে 30-এ কয়টা পাইলাম, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আমরা এখানে মার্কিং করলাম। যেখানে যেটা পাইছি এটা মার্কিং করছি। কিভাবে এই গ্রাফটা তৈরি করলাম এটা বিস্তারিত একটু দেখাচ্ছি, চলো আমরা এটারও বিস্তারিত দেখি। প্রথমে আমরা একটা গ্রাফ পেপার নেব, এটাতে OX অক্ষ এবং OY অক্ষ মার্কিং করে নিব এইভাবে। হ্যাঁ, O থেকে OX এবং Y গ্রাফ পেপারে পেন্সিল দিয়ে করবে, মনে রাখবে এটা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে। কলম দিয়ে কলম দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। যদি ভুলভ্রান্তি হয় এই জন্য বললাম যে পেন্সিল দিয়ে করা ভালো। তারপরে এই গ্রাফ পেপারে না, এটা খাতায় লিখে নিবে। আমি ওই যে আগে লিখে নিছি, তারপরে এটা এখানে বোঝার সুবিধার্থে এই লেখাটা এখানে নিয়ে আসছি। এটা গ্রাফ পেপারের উপরে লিখবে না, এটা খাতায় লিখবা। হ্যাঁ, একটু আগে যেটা লিখছো ওইটাই এখানে জাস্ট বোঝার জন্য লিখছি। এই যে OX অক্ষ OY অক্ষ এবং শ্রেণীব্যক্তি প্রতি ক্ষুদ্র বর্গ, এই যে এই OX অক্ষে এখানে দেখো 1 2 3 4 5টা আছে, তারপর আবার এখানে 5টা আছে, এবার 5টা আছে। প্রতি ক্ষুদ্র বর্গ হচ্ছে প্রতি 5টা 5টা করে, আর এখানে হচ্ছে বৃহৎ বর্গ একটা। ঠিক আছে, তো আমি কি করছি দেখো, যেহেতু আমার শ্রেণীব্যক্তি 10 করে, তো 10 করে যদি আমি ধরি, প্রতি 1 যদি ধরি 1 2 3 4 এইভাবে গণি, তাহলে এখানে এসে পড়ে 10, এখানে এসে পড়ে 20, এখানে 30, এখানে 40, এখানে 50, এখানে 60, এখানে 70। তার মানে কি পুরো গ্রাফ পেপারটা লেগে যায়। বা এত বড় গ্রাফ পেপার তোমার কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি যে এই শ্রেণীব্যক্তির
প্রতি ক্ষুদ্র বর্গ একক কি 1 ধরবো না 2 ধরবো, এটা একটু যদি আমরা 2 ধরি তাহলে কি হয় দেখো, 1 ধরলে এখানে আসে 5, এখানে আসে 10, আর যদি 2 ধরি তাহলে এখানে 5 ঘর, 5 দোকানে 10, এখানে 10 মার্কিং হবে, এখানে 20 মার্কিং হবে। তাহলে কি হবে, আমার গ্রাফ পেপারটা ছোট হইলো, কাজ চলবে। আর যদি আমরা প্রতি ক্ষুদ্র বর্গ 1 একক ধরি তাহলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে যেহেতু আমার ওয়াই অক্ষে আমার যেহেতু গণসংখ্যা ধরবো, তাহলে গণসংখ্যা আমার আছে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমি যদি প্রতি ক্ষুদ্র বর্গ একক 1 ধরি তাহলে আমার এখানের মধ্যে গ্রাফের কাজ সমাপ্ত হয়ে যাবে। তো এটা অনেক ছোট হয়ে যায়, তাই আমি একটু বড় করার জন্য আমি কি করলাম, 0.2 একক ধরলাম। তো 0.2 একক ধরলে কি হয়, এখানে 5টা ঘর আছে, তো 5টা ঘরে দেখো, 5টা ঘরে 5 দোকানে 10, 0.2 একক, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10। তাহলে আমার গ্রাফ পেপারটা একটু সুন্দর হবে। হ্যাঁ, ধরো চলো আমরা অঙ্কন করে দেখাই। এই যে আমি যদি প্রতি ও এক্স অক্ষে প্রতি ক্ষুদ্র বর্গ 2 একক ধরি, তাহলে এখানে 5টা ঘর আছে, 5 দোকানে 10 আসবে, এখানে আরো 5টা আছে, তাহলে এখান থেকে এখানে 10টা ঘর, 10 দোকানে 20, যেহেতু 2 একক ধরলাম, প্রতি বর্গ 2, তাহলে এইভাবে আমি মার্কিং করে নিলাম 80 পর্যন্ত। হ্যাঁ, আর এখানে যেহেতু 0.2 একক ধরলাম, তাহলে এই যে 1 ঘর 2, 1 ঘর 0.4, 0.6, 0.8, 1 পূর্ণ সংখ্যা 1 হয়ে গেছে প্রতি ক্ষুদ্র বর্গ 0.2 একক করে ধরে নিলে। তাহলে আমি এখানে মার্কিং করে নিলাম যে এখানে 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমার গ্রাফ অঙ্কনটা মোটামুটি বর্গ একক ধরা কমপ্লিট। এবার আমি আমার গণসংখ্যা নিবেশন থেকে আমি এখানে আয়তলেখগুলো অঙ্কন করব। তো আয়তলেখগুলো অঙ্কন করার আগে দেখো গণসংখ্যার আমি ওই যে ছবিটা এখানে নিয়ে নিলাম, তুমি খাতা থেকে দেখে নিবে। আমার গণসংখ্যা দেখো 21 থেকে 30, তাহলে 21 থেকে 30 হচ্ছে কি এই ঘরটা না, 21 থেকে 30। এখানে গণসংখ্যা কয়টা আছে, 2টা, তাহলে 1টা 2টা, তাহলে এই বরাবর আমি এখানে একটা মার্কিং করে নেই। এই যে 2টা, 1টা 2টা, গণসংখ্যা 2, আর ঘর হচ্ছে কি শ্রেণীব্যক্তি হচ্ছে 21 থেকে 30। পরেরটা আসছে গণসংখ্যা 5, এই যে গণসংখ্যা 5, আর শ্রেণীব্যক্তি হচ্ছে 31 থেকে 40। এইভাবে পরেরটা হচ্ছে কি 41 থেকে 50, এই ঘরে আসবে কত, 9, এই যে 9টা আসছে। এরপরের ঘরটা আসবে কত, 8, এই যে 8টা আসছে। এরপরের ঘরটা হচ্ছে 6, এই যে 6, তাহলে এই যে 6 বরাবর 60 থেকে 61 থেকে 70 করে 6 বরাবর এইভাবে দাগ পেন্সিল দিয়ে দাগ করে নিবা, ঠিক আছে। তাহলে দাগ করে নিলে কি হবে, এবার দাগ করে যেহেতু নিলাম, এবার আয়তলেখ অঙ্কন করতে বসছে, তো আমি প্রত্যেকটাকে আয়তাকার করি। এই যে এটাকে আয়তাকার ঘর করলাম, পেন্সিল দিয়ে কালার করে দিলাম, এটাকে পেন্সিল দিয়ে কালার করে দিবা। তারপরে এটাকেও আয়তাকার ঘর করে এটা পেন্সিল দিয়ে কালার করে দিবা, প্রত্যেকটাকে আয়তাকার করে দিবা। এই যে আয়তাকার হয়ে গেল। এবার আয়তাকার হয়ে গেল প্রত্যেকটা, এবং আয়তলেখ অঙ্কন কমপ্লিট হয়ে গেল আমার। এটাই হচ্ছে এই গণসংখ্যা নিবেশন অনুযায়ী আয়তলেখ অঙ্কন কমপ্লিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো, এবং তোমরা পরবর্তী কোন অঙ্কের ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, তাহলে সেই অঙ্কের ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তীতে। এবং আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি এরকম শিক্ষণীয় ভিডিও টিউটোরিয়াল তোমরা সবসময় পাবে।